আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর প্রকাশিত হয়েছে। এই যে বিগত কয়েকদিন ধরে আমরা দেখে আসছি, ইন্ডিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সে দেশে সফর করানোর জন্য উদ্গ্রীব হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে, পাগলপাড়া হয়ে গেছে। কি কারণে এরকম হয়েছে, এই পিছনের কারণ বেরিয়ে এসেছে। এই খবরটা এতদিন অজানাই রয়ে গিয়েছিল, সেই বিষয়টি আপনাদের সাথে আজ একটু শেয়ার করি চলেন। মূলত এই সকল জল্পনা কল্পনার পিছনে একটি বিষয় কাজ করেছে, মক্কা জোট। মক্কা জোট বুঝতে পেরেছেন তো? মক্কা জোট মানে আপনারা জানেন যে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক, এই তিনটি দেশ মিলে একটি সামরিক চুক্তি হয়েছে। চুক্তিটা হয়েছে সৌদি আরবের মক্কাতে বসে, যার কারণে এই চুক্তিটির নাম দেওয়া হয়েছে মক্কা জোট। এখানে চুক্তির মূল কথা হচ্ছে, এই তিনটি দেশের কোনো একটি দেশ যদি অন্য একটি দেশ দ্বারা আক্রান্ত হয়, বহির্শত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে ধরে নিতে হবে যে আমি নিজেও আক্রান্ত হয়েছি, জোটভুক্ত এই তিনটি দেশ। এটা তো খুবই ভালো কথা। তাহলে ভারতের এখানে মাথা ব্যথা কেন? হ্যাঁ, ভারতের মাথা ব্যথার কারণ আছে। মূলত এই জোটটা গঠনের অন্যতম নেপথ্য কারিগর চীন। চীন কেন এই জোটটা গঠন করে দিলেন সেটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে। চীন দীর্ঘদিন ধরে আমেরিকার সাথে মনে মনে একটা টক্কর দিচ্ছিল, এবং এটা মূলত 2009, 10, 11 এই সাল থেকে শুরু হয়েছে। এই সময় থেকে এখন চীন টক্কর দিতে গিয়ে দেখলো যে আমি আমেরিকার সাথে পেরে উঠবো না কয়েকটা বিষয়ে। নাম্বার ওয়ান হচ্ছে তার সামরিক শক্তি আমেরিকার সমকক্ষ তখনও সে অর্জন করতে পারে নাই। ওই সময়ে আমেরিকার বিমানবাহী রণতরী ছিল 19টা, আর চীনের হাতে তখন একটি মাত্র রণতরী, তাও সেটা লক্কর ঝক্কর ভাঙাচোরা। এরপরে তার অর্থনৈতিক দিকটা পরিমাপ করতে গিয়ে দেখলো যে তার অর্থনীতিও আমেরিকা থেকে ভঙ্গুর, সে খুব বেশি পেরে উঠবে না। ওই সময় আমেরিকা অর্থনৈতিকভাবে আবার ফ্রান্স, ইটালি, রাশিয়া এই দেশগুলোকে টক্কর দেওয়ার জন্য, এই দেশগুলো তখন প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে ছিল। আমরা জানি ওই সময় আমরা শুধু মোবাইল ফোন কিনতাম, হাঙ্গেরির মোবাইল ফোন। ফ্রান্স ওই সময় অনেক এগিয়ে গিয়েছিল। সে তখন চিন্তা করলো এদের সাথে টক্কর দিতে হলে আমার তাহলে কার দরকার? চীন তখন আমেরিকার কাছ থেকে বিভিন্ন প্রযুক্তি কিনে, টেকনোলজিক্যাল যে সমস্ত প্রযুক্তি আছে এইগুলো কিনে সে কিন্তু প্রযুক্তির দিক থেকে এগিয়ে গেল। প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাওয়ার পরেই চীন কিন্তু মূলত এই 15-16 সালের দিক থেকে ধাপ করে অর্থনীতি তার উঠে গেল। এরপরে যখন এই সক্ষমতা সে পুরোপুরি অর্জন করে ফেললো, তখন চিন্তা করলো তাহলে আমেরিকার সাথে এখন আমার টক্কর দেওয়ার সময় এসেছে। তাহলে আমার কাকে কাকে দরকার? সে শখ কষলো, দেখলো যে আমেরিকা কার সাথে তার সম্পর্ক খারাপ, কার সাথে তার সম্পর্ক ভালো, সেই দেশগুলো তার লাগবে। এটা খুঁজতে গিয়ে দেখা গেল মধ্যপ্রাচ্য পুরা আমেরিকার কবজায়, একেবারে আমেরিকার পেটের ভিতরে মধ্যপ্রাচ্য ঢুকে গেছে। চীন এবার এখানে একটু ছুরি ফেললো, তাহলে এই জায়গাটায় আমার কাজ করতে হবে। ইরাকের সাথে ইরানের যুদ্ধের পরে ইরান যখন ওইখানে জয়লাভ করলো ইরাকের সাথে, তখন চীন চিন্তা করলো হ্যাঁ একে দরকার। আমেরিকার নজর গেল এবার ইরানের দিকে, যে এইটা তো মধ্যপ্রাচ্যের একটা শক্তি হয়ে উঠছে, তাহলে একে তো থামাতে হবে। তখন এই যে বিভিন্ন সুতা খোঁজা শুরু করলো ওকে ধরার জন্য। এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, আজ ধরি কাল ধরি, এই ধরি ধরি করতে করতে কিন্তু এই যে 2026 সালে এসে কিন্তু সরাসরি হামলা করে বসলো, ধরেই বসলো। কিন্তু ততক্ষণে তো জল অনেক দূর গড়িয়ে গেছে, ইরান অনেক শক্তি অর্জন করে ফেলেছে। তাহলে চীন তখন চিন্তা করলো যে ইরান যেহেতু এখানে উঠেই গেছে, এইটাকে আমার দরকার। চীন ইরানের সাথে একটা চুক্তি করে ফেললো, এমন একটা চুক্তি, সামরিক চুক্তি, তোমার উপরে যদি কোনো দেশ আক্রমণ করে তাহলে ধরে নেবো এটা আমি আক্রান্ত হয়েছি, আর আমার উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে তুমি ধরে নেবা যে এটা তুমি আক্রান্ত হয়েছো। তাহলে আসো আমরা এমন একটা চুক্তি করি, সামরিক চুক্তি, যেটা আমাদের পারস্পরিক এই নিরাপত্তাজনিত ব্যাপারগুলো দেখবে। তখন রাশিয়াও এসে এর সাথে যোগ দিল, বিভিন্ন প্রযুক্তি দিয়ে সহযোগিতা করা শুরু করলো। আর ইরান হচ্ছে ওই ধরনের একটি চালাক চাকর। মালিক বললো যে চা বানিয়ে আনো, চাকর বললো যে স্যার আমি তো চা বানাতে জানি না। তখন বললো যে আরে গাধা, তুমি চা বানাতে জানো না, এসো যে এইভাবে বানাতে হয়। তখন ওই চাকর দেখে নিল মালিকের কাছ থেকে কিভাবে চা বানাতে হয়। এইবার এইটাকে সে বিভিন্ন ভাবে রেকটিফাই করা শুরু করলো যে চার সাথে আর কি কি লাগে। হঠাৎ করে একদিন চায়ের সাথে সিঙ্গারাও এনে দিল, যে স্যার খান। যে এটা তুমি কোথায় শিখলে? বললো যে আপনি চা বানাইছেন, এইভাবে আমি বিভিন্ন জিনিস গবেষণা করে বানিয়ে ফেলেছি। তো ইরান হচ্ছে এরকম, চীনের কাছ থেকে বিভিন্ন প্রযুক্তি নিয়েছে, প্রযুক্তি নিয়ে ওইগুলোকে গবেষণা করে করে ওইটা থেকে আলাদা ধরনের আরেকটি সামরিক অস্ত্র বানিয়ে ফেলেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ড্রোনগুলো ছুড়েছে, ওই ড্রোনগুলো নিয়েছে।
কালেক্ট করেছে, ওর ধ্বংসাবশেষগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছে যে আসলে কি আছে এখানে, এর ভিতরে কি কি প্রযুক্তি তারা ব্যবহার করেছে, কি করে এইটা উড়িয়ে এইভাবে আসলো, সবকিছু বিচার বিশ্লেষণ করে সে ওর থেকে উন্নত মানের ড্রোন বানিয়ে ফেলেছে, এরকম চালাক চাকর। তাহলে এখানে সে ইরানকে পেয়ে গেল আমেরিকার সাথে টক্কর দেবার জন্য, তাহলে তার একটা হাত হয়ে গেল, একটা শক্তি তার তৈরি হয়ে গেল। এরপরে সে চিন্তা করলো মধ্যপ্রাচ্যে তো এখনো আমেরিকার ক্ষমতা অক্ষত রয়েছে, কি করা যায়। তখন সে দীর্ঘদিন ধরে পাকিস্তানকে বলা শুরু করলো যে আমেরিকা তো তোমার উপরে যে কোনো মুহূর্তে বিলা হয়ে যেতে পারে, তাহলে তোমার এমন সক্ষমতা অর্জন করতে হবে যে ওইটা থেকে তোমাকে অন্য তোমার মুসলিম কেউ যাতে তোমাকে রক্ষা করতে আসে। তাহলে কাকে কাকে নেওয়া যায়? চীন এখানে বুদ্ধি দিয়ে দিল যে এমন কিছু দেশকে লাগবে যারা মুসলিম বাট এন্টি আমেরিকান, আমেরিকা বিরোধী যাদের মনোভাব আছে, এই জাতীয় লোক লাগবে। তাহলে কাকে নেওয়া যায়? বলে যে তুমি তুরস্ককে নাও, তুমি সৌদি আরবকে নাও, তুমি মিশরকে নাও, আর সাথে বাংলাদেশকে নাও। এই কয়টা দেশ নিয়ে আপাতত যাত্রা শুরু করো। এখন এই জোট গঠন করতে গিয়ে দেখা গেল মিশর একটা অসুবিধাজনক অবস্থায় রয়েছে, যেহেতু এই মুহূর্তে সে আমেরিকার সাথে তার খুব ভালো দহরম মহরম, ইসরায়েলের সাথে তার খুব ভালো দহরম মহরম। এই মুহূর্তে যদি তাকে নেওয়া যায় এই জোটে, তাহলে এখান থেকে তার যে খবরগুলো আছে এগুলো লিক হয়ে যেতে পারে। তাহলে মিশরকে বাদ দিয়ে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান এরা আপাতত জোটভুক্ত হলো। আর বলে দিল যে অন্য কোনো দেশ, মিশর বা বাংলাদেশ, এরাও চাইলে অংশগ্রহণ করতে পারে বা অন্য কোনো মুসলিম দেশও অংশগ্রহণ করতে পারে। এটা সবার জন্য আমাদের দরজা খোলা। আমরা কেউ কারোর উপরে আক্রমণ করার জন্য এই জোট গঠন করছি না, আমরা নিজেদের নিরাপত্তার জন্য এই জোট গঠন করছি। মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় কিন্তু ইরানেরও সমর্থন রয়েছে। এখন ইরান এদেরকে বলে দিয়েছে যে দেখো, আমি যদি তোমাদের এই জোটে ঢুকি তাহলে তো আমেরিকা তোমাদের উপরে ছড়ি ঘোরাবে বা এই জোট হতে দেবে না, আমি তোমাদের বিরোধিতা করব, কিন্তু মূলত আমি তোমাদেরই লোক, আমি এই জোটকে স্বাগত জানালাম। আর উপরে বলবো যে এই জোটকে আমরা ঘৃণা করি, এটাকে আমরা প্রত্যাখ্যান করলাম। এরকম একটা চাল কিন্তু ইরান দিয়ে দিল, যার কারণে আপনারা লক্ষ্য করেছেন যে ইরান কিন্তু বলে দিল যে এই জোট একটা অকার্যকর জোট, এটা কিচ্ছু করতে পারবে না। মনে মনে কিন্তু তার ঠিকই এই জোটের প্রতি সমর্থন রয়েছে এবং বলছে তোমরা এগিয়ে যাও। এরপরে চীন বলে দিল যে এইখানে কিন্তু তোমার বাংলাদেশ লাগবে এই জোটের ভিতরে, কারণ আমরা বাংলাদেশের উপরে অন্য কারো একচ্ছত্র খবরদারি এটা হতে দিব না। আর এমন একটা জায়গায় বাংলাদেশ অবস্থান করছে যে জায়গায় ভারত তার উপরে ছড়ি ঘুরাতে চাইবে, সুতরাং বাংলাদেশকে আমাদের লাগবে, ওই বলয় থেকে বের করে আনতে হবে। তাহলে কি করা যায়? তাহলে বললো তুমি বাংলাদেশকে আমন্ত্রণ জানাও, বাংলাদেশ ধীরে ধীরে এই জোটে প্রবেশ করুক। এরপরেই কিন্তু সৌদি আরবের রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে এসে তিনি বলেছেন যে আপনি আসেন, এখানে আসেন, এসে আমাদের সাথে কথা বলেন, আপনার দরকার। এই খবর জানার সাথে সাথে কিন্তু ভারতের মাথা খারাপ হয়ে গেছে। ওদিকে পাকিস্তান এবং চীনের তো আগেই একটা চুক্তি আছে যে এই দুই দেশের ভিতরে যে দেশ আক্রান্ত হবে, ধরে নিতে হবে আমি নিজে আক্রান্ত হয়েছি, তাহলে ভারতের এখানে পাকিস্তান হারিয়ে গেল, চীন হারিয়ে গেল, এখন তার একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের উপরে সে শেখ হাসিনাকে দিয়ে বিগত সময়ে যা করিয়েছে, এখান থেকে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলো, এই দেশ তার হাতছাড়া হয়ে গেল, এখানে একটা অ্যান্টি ইন্ডিয়ান ভয়েস রেইজ হলো। আর ওদিকে যখনই সৌদি আরব এসে তারেক রহমানকে ডেকে নিয়ে গেল, দাওয়াত করলো যে মক্কা জোটে আপনি আসেন, নেপথ্যে ইন্ধন দিচ্ছে কে? চীন। ভারত তো এটা জেনে গেছে। এই জেনে যাওয়ার পরে তার এবার মাথা খারাপ হয়ে গেছে, সে এমন ভাবে উদ্গ্রীব হয়ে গেছে, উতালা হয়ে গেছে, যে কোনো মূল্যে বাংলাদেশ যাতে এই মক্কা জোটে অংশগ্রহণ করতে না পারে, যোগ দিতে না পারে, এই জন্য তাকে যে করেই হোক প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে এনে তাকে বোঝাতে হবে, তার ব্রেন ওয়াশ করতে হবে, ভয়ভীতি দেখাতে হবে, যে করেই হোক তাকে ওখান থেকে বিরত রাখতেই হবে। এই জন্য মূলত ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর করানোর জন্য এরকম উদ্গ্রীব হয়ে গেছে, উতালা হয়ে গেছে। যখন কোনোভাবেই কাজ হচ্ছে না, তখন কূটনীতি যখন ব্যর্থ হচ্ছে, তখন তার গোয়েন্দা সংস্থাকে পাঠিয়েছে, চাপ প্রয়োগ করছে। এখন তো সরাসরি ভারতের কূটনীতিবিদরা এরা প্রকাশ্যে বলা শুরু করেছে, গালমন্দ শুরু করছে। যেমন এই যে বিনা স্বীকৃতি 2 দিন আগে বলেছে যে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে, এটি তাদের অত্যন্ত রূঢ় এবং অহংকারী সিদ্ধান্ত। এ দেখুন, তিনি বলেছেন বাংলাদেশের ভিতরেও তাদের তো দালালের অভাব নাই, এই দালালগুলো বলছে যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে বাংলাদেশ টিকে থাকতে পারবে না, এটি কোনো মতো অবস্থায় উচিত হবে না বাংলাদেশের। আর আরেক দালাল, সবচেয়ে বড় দালাল, যে
ভারতের প্রকাশ্য পা চাটা দালাল যেটা জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির যে জিএম কাদের যাকে নিয়ে গিয়েছিল এবং তিনি এসে বললেন যে ভারতের সাথে আমার কি কথা হয়েছে সেটি আমি আপনাদেরকে বলতে পারবো না। সেই দালাল বলছে ভারত এমন একটি দেশ, তারা যদি কাউকে আমন্ত্রণ জানায় আর সেই আমন্ত্রণে যদি না যাওয়া হয় তাহলে এটাকে তারা খুব ভালোভাবে নেয় না, মাইন্ড করে। এই হচ্ছে দালাল। আপনারা দালাল চিনে রাখুন। এই দালালদেরকে যদি আমরা শনাক্ত করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমরা সারা জীবনের জন্য আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব একেবারে ভুলুণ্ঠিত হয়ে যাবে। সুতরাং এই দালালগুলোকে আমাদের চিনে রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো সঠিক ট্র্যাকে আছে, তিনি এই দিকেই ঝুঁকবেন এটি ভারত বুঝে ফেলেই বাংলাদেশের ভিতরে তাদের যে দালাল শ্রেণী তৈরি করেছে টাকা দিয়ে, এই দালাল শ্রেণী এখন মাঠে নেমে গেছে। সামনে আরো কিছু ঘটার বাকি, সেগুলো আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টি শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।